মানে আপনার সঙ্গে এই বিষয়ে কোনো রকম যোগাযোগও করা হয়নি এনসিপির তরফ থেকে? না দেখুন, আমি এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর, উনি একজন মহিলা এবং উনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। উনি রাজনীতিতে একটা কথা আছে, যা রটে তার কিছু তো বটেই, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে কি এই প্রবাদটি সত্যি? গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পাড়ায় একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। খবরটি হলো, বিএনপি থেকে বহিষ্কৃত এবং বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নাকি নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছিল যে সংসদের সেই ধারালো কণ্ঠস্বর এবার এক নতুন প্ল্যাটফর্মে গর্জে উঠবে এমন চিন্তায়। কিন্তু আসলে কি তাই? রুমিন ফারহানা কি সত্যিই তার আদর্শের নৌকা বদলে নতুন ঘাটে ভিড়ছেন? এই ভিডিওতে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার এনসিপিতে প্রবেশের গুঞ্জন ও তা কতটুকু সত্যি এবং এর পিছনের সত্যতা নিয়ে পুরোপুরি জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ব্যারিস্টার রুমিন ফারহানা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সংসদের তপ্ত বিতর্ক। বিএনপি থেকে তার বহিষ্কার হওয়াটা ছিল দেশের রাজনীতির অন্যতম বড় একটি মোড়। এরপর যখন তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেন, তখন থেকেই প্রশ্ন ছিল, রুমিন ফারহানা কি একাই লড়ে যাবেন নাকি কোনো শক্তিশালী জোটের ছায়াতলে যাবেন? ঠিক এই অনিশ্চয়তার সুযোগেই এনসিপির নাম জড়িয়ে এক বিশাল গুঞ্জন তৈরি করা হয়। বলা হচ্ছিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাকে বিশেষ প্রস্তাব দিয়েছে। শোনা যাচ্ছিল তিনি নাকি রাজিও হয়ে গেছেন। এই খবরটি যখন ভাইরাল, তখন আমরা একটু নড়ে চড়ে বসেছিলাম, জানার চেষ্টা করলাম এর ভিতরের খবরটি আসলে কি। কিন্তু খবরের সত্যতা খুঁজতে গিয়ে আমরা যা পেলাম তা কোনো সিনেমার থ্রিলারের চেয়ে কোনো অংশে কম নয়। এই গুঞ্জনের ঘটনাটি পরিষ্কার হলো গত শুক্রবার রাতে। জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ওয়েলের জনপ্রিয় টকশোতে অতিথি হয়ে এসেছিলেন রুমিন ফারহানা। উপস্থাপক যখন সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি এনসিপিতে যোগ দিচ্ছেন? রুমিন ফারহানা তখন যে হাসিটি দিলেন তাতেই অর্ধেক উত্তর লুকিয়েছিল। তিনি খুব শান্তভাবে বললেন, এই খবরের ন্যূনতম কোনো সত্যতা নেই, এটি স্রেফ একটি গুজব। আমি কোনো দলটলে যোগ দিচ্ছি না বা কোনো জোটেও যাচ্ছি না। এই খবর শুনে অনেকেই হয়েছেন হতাশ, অনেকেই হয়েছেন খুশি। রুমিন ফারহানা সেখানে গল্পের মতো করে শোনালেন যে রাজনীতির ময়দানে যখন কেউ একা হয়ে যায় বা কোনো দল থেকে বের হয়ে আসে, তখন অন্যান্য দলগুলোর শিকারী পাখির মতো ওত পেতে থাকে যে তাকে তাদের পক্ষে কিভাবে নেওয়া যায়। এনসিপিও তার ব্যতিক্রম ছিল না। এনসিপির নেতারা বারবার তাকে অনুরোধ করেছেন, আপা, আপনি তো জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন, আপনার উপর এত নির্যাতন হয়েছে, আপনার বাড়ি ভাঙচুর হয়েছে, আসুন আমরা একসাথে কাজ করি। রুমিন ফারহানা তাদের এই অ্যাপ্রোচ বা প্রস্তাবের কথা স্বীকার করেছেন ঠিকই, কিন্তু তার উত্তরটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তিনি তাদের প্রস্তাবে কেবল হেসেছেন, কোনো কথা বাড়াননি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো প্রস্তাব অনেক জায়গা থেকেই আসছে, কিন্তু রুমিন ফারহানা এখনও কারো কাছে মাথা নোয়াননি। তাহলে এখান থেকে বোঝা যায় তিনি হয়তো নিষিদ্ধ দল আওয়ামী লীগ বা অন্য কোনো দল থেকেও হয়তো প্রস্তাব পেয়েছিলেন, শুধু যে এনসিপি তাকে প্রস্তাব দিয়েছে এমনটাও না হতে পারে। তো এখন চলুন একটু এর গভীরে যাই। কেন রুমিন ফারহানা এনসিপির মতো একটি উদীয়মান শক্তিতে যোগ দিলেন না, যেখানে সংসদের আইন অনুযায়ী স্বতন্ত্র এমপিরা কোনো জোটে গেলে কথা বলার সময় বেশি পান বা তার পক্ষে একটি শক্তি থাকে কথা বলার? তবে এখানেই রুমিন ফারহানার আসল রাজনৈতিক ব্যক্তিত্ব ফুটে ওঠে। তিনি টকশোতে একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, শুধু সংসদে 2 মিনিট বেশি কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমি আমার রাজনৈতিক আদর্শ, চিন্তা ভাবনা আর পরিকল্পনা বিসর্জন দিতে পারবো না। তার মানে তিনি তার আগের রাজনৈতিক আদর্শ বদলাতে এখনই চাচ্ছেন না। ভেবে দেখুন তো, আজকের দিনে কতজন রাজনীতিবিদ এমন কথা বলার সাহস রাখেন, যেখানে ক্ষমতার একটু ভাগ পাওয়ার জন্য মানুষ দল বদল করতে দুবার ভাবে না, সেখানে রুমিন ফারহানা বলছেন তার কাছে সময় বা পদের চেয়ে আদর্শ বড়। তার মতে কথা বলার জন্য সংসদের বাইরের পৃথিবীটাও অনেক বড়। তিনি সোশ্যাল মিডিয়া, রাজপথ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কথা বলতে পারেন। কেবল সংসদের ওই মাইকটির জন্য তিনি নিজের স্বতন্ত্র সত্তা বিকিয়ে দিতে রাজি নন। এখন প্রশ্ন আসতে পারে, এনসিপি কেন তাকে চাচ্ছিল? দেখুন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই মুহূর্তে এমন একজন নেতা বা নেত্রীকে খুঁজছে যার জনভিত্তি শক্ত এবং যিনি মানুষের মনে দাগ কাটতে পারেন বা তার অনেক পরিচিতি ও জনপ্রিয়তা আছে। রুমিন ফারহানা সেই মাপের একজন নেত্রী। তার যোগদান এনসিপিকে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসত। মানে তাকে এনসিপি পেলে সেটি হতো এনসিপির জন্য একটি বড় মুভ। কিন্তু রুমিন ফারহানা সম্ভবত এটিও বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে কোনো দলে যোগ দেওয়া মানেই হলো নিজেকে একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলা। তিনি এখন যে স্বতন্ত্র ইমেজটি উপভোগ করছেন, তাতে তিনি সারা দেশের মানুষের কথা বলতে পারছেন, কোনো দলীয় নির্দেশনার তোয়াক্কা না করেই। এই যে স্বাধীনতা, এটিই হয়তো তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন।
তো দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমরা কি তবে ধরে নেব যে রুমিন ফারহানা এভাবেই একা লড়াই করে যাবেন? অনেকেই মনে করেন তিনি আসলে তার পুরনো দল বিএনপিতে ফেরার একটা সুপ্ত পথ খোলা রাখছেন, মানে তিনি বিএনপিতে আবার ফিরবেন। আপনাদের আসলে কি মনে হয়, রুমিন ফারহানার এই যে একলা চলো নীতি, এটি কি তাকে দীর্ঘমেয়াদে সফল করবে, নাকি রাজনীতিতে টিকে থাকতে হলে শেষ পর্যন্ত কোনো না কোনো ছাতার নিচে তাকে যেতেই হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। পরিশেষে একটি কথাই বলা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই সময়ের এক প্রতিবাদী প্রতীক। এনসিপিতে যোগদানের গুজব তিনি যেভাবে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, তা থেকে একটি শিক্ষা পাওয়া যায়। গুজব দিয়ে কাউকে বড় করা যায় না, আবার সত্যকেও চাপা দিয়ে রাখা যায় না। রুমিন ফারহানা সংসদে কত মিনিট কথা বলবেন বা কোন দলে যোগ দিয়ে কার পল্লা ভারী করবেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তিনি যা বলবেন তা সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাবে কিনা। আমরা তার রাজনৈতিক ভবিষ্যতের দিকে কড়া নজর রাখব। আজকের এই বিশ্লেষণধর্মী গল্পটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং এমন সব গভীর রাজনৈতিক স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে।